আজকের এই বিশ্লেষণে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেখানে প্রাচীন এক ঐতিহাসিক ঘটনার সাথে অ্যালবার্ট আইনস্টাইনের পদার্থবিজ্ঞানের এক অদ্ভুত আর দারুণ সংযোগ রয়েছে। ঘটনাটা এমন এক অবিশ্বাস্য যাত্রার যা মাত্র এক রাতের মধ্যেই মাত্রা বা ডাইমেনশনের সব সীমানা পার করে ফেলেছিল। একবার কল্পনা করুন তো, মহাবিশ্বের সীমানা পাড়ি দিয়ে সময়ের সব গণ্ডি পেরিয়ে এমনকি স্বয়ং স্রষ্টার সাথে কথা বলে একজন মানুষ ফিরে এলেন। আর সেই মুহূর্তে পৃথিবীর বাকি মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন, রাতের নিস্তব্ধতা একটুও ভাঙেনি। মনে হচ্ছে কোনো সায়েন্স ফিকশন মুভির গল্প, তাই না? কিন্তু না, এটা বিশ্বের ১৪০ কোটিরও বেশি মানুষের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি আধ্যাত্মিক ঘটনা, যা ইসরা এবং মেরাজ নামে পরিচিত। আমাদের প্রথম পর্ব, কষ্টের বছর, যাত্রার আগে অন্ধকার। এই পুরো ঘটনাটা বুঝতে হলে আমাদের সেই সময়ে প্রেক্ষাপটটা আগে বুঝতে হবে। সময়টা ছিল নবীর জীবনের সবচেয়ে অন্ধকার এবং কঠিন একটা অধ্যায়। ভাবুন, এমন একটা বছর যখন তিনি তার সবচেয়ে কাছের মানুষদের হারিয়েছেন। মক্কায় চারপাশের পরিবেশ তখন চরম বৈরী। তিনি এবং তার অনুসারীরা প্রতিনিয়ত তীব্র নিপীড়নের শিকার হচ্ছেন। এর মধ্যেই আবার তায়েফ শহরে তাকে অত্যন্ত নির্মমভাবে শারীরিক আক্রমণের শিকার হতে হয়েছিল। সব মিলে সামাজিকভাবে এবং মানসিকভাবে এটা ছিল একটা চূড়ান্ত হতাশা আর একাকিত্বের সময়। এবার আসি দ্বিতীয় পর্বে, বিদ্যুতের প্রবেশ, প্রভাবকের আবির্ভাব। ঠিক এই গভীর অন্ধকার আর বেদনার মাঝেই ঘটে গেল এক অভূতপূর্ব ঘটনা। একদম মধ্যরাতে প্রধান ফেরেশতা জিব্রাইল একটা চমৎকার এবং অদ্ভুত প্রাণী নিয়ে হাজির হলেন। প্রাণীটার নাম বোরাক। মজার ব্যাপার হলো, এই নামটা এসেছে আরবি শব্দ বারাক থেকে, যার আক্ষরিক অর্থ হল বিদ্যুৎ। এটা কিন্তু কোনো সাধারণ নাম নয়, বরং এই আসন্ন যাত্রার গতি যে কল্পনাতীত, একেবারে বিদ্যুতের মতো দ্রুত, তারই একটা দারুণ ইঙ্গিত লুকিয়ে আছে এই নামে। এরপর ঘটনাগুলো এক অবিশ্বাস্য গতিতে এগোতে থাকে। খেয়াল করুন, ভ্রমণকারী মক্কা থেকে যাত্রা শুরু করে প্রথমে গেলেন জেরুজালেমে। সেখান থেকে সোজা ঊর্ধ্বাকাশে, একটা দুটো নয়, একেবারে 7টা সম্পূর্ণ ভিন্ন মাত্রা বা ডাইমেনশন পেরিয়ে গেলেন। সেখানে স্রষ্টার নৈকট্য লাভ করে আবার মক্কায় নিজের ঘরে ফিরেও এলেন। আর সবচেয়ে বিস্ময়কর ব্যাপারটা কি জানেন? এত বড় একটা মহাজাগতিক ঘটনা ঘটে যাওয়ার পরও দেখা গেল পৃথিবীর সময় যেন থমকে আছে। মক্কার সবাই তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। স্বাভাবিকভাবেই তৎকালীন যুগের অবিশ্বাসীদের কাছে এটা ছিল পুরোপুরি অযৌক্তিক। তাদের মনে তীব্র সন্দেহ তৈরি হল। তারা ভাবল, এটাই তো মোক্ষম সুযোগ তাকে মিথ্যা প্রমাণ করার। কারণ যে পথ পাড়ি দিতে সেই সময় উট বা ঘোড়ার পিঠে মাসের পর মাস লেগে যেত, তা কিভাবে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে বা রাতের একটা ছোট্ট অংশে শেষ হতে পারে। তাদের দৃষ্টিকোণ থেকে এটা ছিল একেবারেই অসম্ভব একটা ব্যাপার। আর এখানেই চলে আসে আমাদের তৃতীয় পর্ব, আইনস্টাইন এবং টাইম ডাইলেশন, গতির পদার্থবিজ্ঞান। আধুনিক পদার্থবিজ্ঞান কিন্তু এই প্রাচীন ঘটনাটাকে বোঝার জন্য একদম নতুন আর অভাবনীয় একটা জানালা খুলে দেয়। আর এই পুরো কৃতিত্বটা বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের। তার আপেক্ষিকতা তত্ত্ব বা থিওরি অফ রিলেটিভিটি প্রমাণ করে দিল যে সময় কোনো পরম বা স্থির টিকটিক করে চলতে থাকা ঘড়ি নয়, যে সবার জন্য একইভাবে চলবে, বরং গতির ওপর ভিত্তি করে সময়ের নিজস্ব একটা আপেক্ষিক রূপ আছে। সে সময়ের বিজ্ঞানীদের কাছে এটা ছিল আক্ষরিক অর্থেই একটা বিশাল ধাক্কা। এই ধারণাটাই টাইম ডাইলেশন বা সময়ের প্রসারণের বিষয়টা চমৎকারভাবে পরিষ্কার করে। একটা সহজ উদাহরণের মাধ্যমে ব্যাপারটা ভাবা যাক। ধরুন, সাইড এতে ট্রেনের প্ল্যাটফর্মে স্থির দাঁড়িয়ে থাকা একজন মানুষের কাছে সময় একদম স্বাভাবিক গতিতেই চলছে। প্রতিটি সেকেন্ড তার কাছে স্বাভাবিক। কিন্তু সাইড বিতে থাকা একজন যাত্রী, যিনি আলোর গতির কাছাকাছি চলা একটা ভীষণ দ্রুতগামী ট্রেনে আছেন, তার জন্য বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। তার জন্য সময় আসলেই ধীর হয়ে যায়, প্রসারিত হয়। এবার এই বৈজ্ঞানিক তত্ত্বটাকে ইসরা এবং মিরাজের ঘটনার সাথে মিলিয়ে দেখুন। যেহেতু বোরাক বিদ্যুতের অবিশ্বাস্য গতিতে বা আলোর বেগে ভ্রমণ করেছিল, তাই ভ্রমণকারীর জন্য সেটা ছিল অনেক দীর্ঘ, বিস্তারিত আর বিশাল ঘটনাপূর্ণ একটা রাত। কিন্তু মক্কায় স্থির থাকা পৃথিবীর জন্য সময়ের প্রায় কোনো পরিবর্তনই হয়নি। বিদ্যুতের এই চরম গতির কারণে সময়ের এই সম্পূর্ণ ভিন্ন এবং আপেক্ষিক অভিজ্ঞতাটা তৈরি হয়েছিল। চলুন যাই চতুর্থ পর্বে, একটি প্রাচীন লাইভ স্ট্রিম, অদেখা দেখা। এই রাতের রহস্য কিন্তু শুধু সময় ভ্রমণ বা আলোর গতির মধ্যেই আটকে নেই। আধুনিক ভিজুয়াল প্রযুক্তির সাথেও এর অদ্ভুত একটা মিল পাওয়া যায়। মক্কায় ফিরে আসার পর মক্কাবাসীরা একটা কঠিন ফাঁদ পাতল। তারা নবীকে জেরুজালেমের সুনির্দিষ্ট স্থাপত্যের একদম খুঁটিনাটি বিবরণ নিয়ে জেরা করতে শুরু করল। তারা জানত যে তিনি আগে কখনো শারীরিকভাবে সেখানে যাননি। তাই তারা নিশ্চিত ছিল যে এই প্রশ্নগুলোর মাধ্যমেই তাকে জনসমক্ষে খুব সহজেই আটকে দেওয়া যাবে।
কিন্তু অবিশ্বাসীদের একেবারে বোকা বানিয়ে দিয়ে ঠিক তার চোখের সামনে বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেমের একটা স্পষ্ট দৃশ্য উপস্থাপন করা হয়। বিষয়টা শুনলে মনে হয় যেন আজকের যুগের সেই পরিচিত প্রযুক্তির কথা বলছি যা আমরা পকেটে নিয়ে ঘুরি, ঠিক যেন এইচডি রিয়েল টাইম লাইভ স্ট্রিমিং কিংবা আধুনিক গুগল আর্থ বা স্যাটেলাইট ম্যাপিং। তিনি যেন সরাসরি সেই লাইভ ফিড দেখছিলেন এবং অবিকল প্রতিটি প্রশ্নের একেবারে নির্ভুল উত্তর দিচ্ছিলেন। বলাই বাহুল্য, অবিশ্বাসীরা এতে একেবারে হতবাক হয়ে গিয়েছিল। আমাদের শেষ পর্ব, চূড়ান্ত উদ্দেশ্য, প্রক্রিয়ার বাইরে। এই অবিশ্বাস্য যান্ত্রিক এবং বৈজ্ঞানিক দিকগুলো তো জানলাম, কিন্তু এর বাইরেও এই অলৌকিক রাতের পেছনের একটা অত্যন্ত গভীর আধ্যাত্মিক উদ্দেশ্য ছিল, আর সেটা লুকিয়ে আছে 5 সংখ্যাটির তাৎপর্যের মাঝে। কারণ এই পুরো মহাজাগতিক আর অলৌকিক ঘটনার চূড়ান্ত প্রাপ্তি হিসেবেই আনুষ্ঠানিকভাবে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা করা হয়েছিল। এটা ছিল স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে সরাসরি যোগাযোগের একটা অসাধারণ উপহার। এই দৈনিক উপাসনা বা নামাজগুলো কিন্তু কেবল কিছু আচার অনুষ্ঠান ছিল না, এগুলো এমন একটা অত্যন্ত সুশৃঙ্খল, ঐক্যবদ্ধ এবং মানসিকভাবে দৃঢ় সম্প্রদায় তৈরি করেছিল, যারা পরবর্তীতে সেই সময়ের প্রধান বৈশ্বিক পরাশক্তিগুলোর মোকাবেলা করার মতো অভাবনীয় শক্তি এবং আত্মবিশ্বাস অর্জন করেছিল। এখান থেকে চূড়ান্ত যে শিক্ষাটা আমরা পাই তা সত্যি খুব গভীর। জীবনের সবচেয়ে অন্ধকার, হতাশাজনক এবং একেবারে তলানিতে থাকা অবস্থাতেও এমন কিছু সম্ভাবনা, গতি এবং সাফল্যের মাত্রা লুকিয়ে থাকে যা হয়তো আমাদের স্বাভাবিক কল্পনারও অনেক বাইরে। এই ঘটনাই প্রমাণ করে যে চরম প্রতিকূলতার ঠিক পরেই আসতে পারে অকল্পনীয় এক উত্থারণ। আজকের এই বিশ্লেষণের একেবারে শেষে এসে একটা বিষয় কিন্তু আমাদের সবাইকে ভাবায়। আধুনিক বৈজ্ঞানিক ফ্রেমওয়ার্ক বা পদার্থবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে যখন আমরা এরকম একটা প্রাচীন ও লৌকিক ঘটনার দিকে তাকাই, তখন কি সেই গল্পের অন্তর্নিহিত অর্থ এবং আমাদের বুঝার দৃষ্টিভঙ্গি মৌলিকভাবে বদলে যায় না? বিজ্ঞান আর ইতিহাসের এই অদ্ভুত সংযোগ নিয়ে আরও গভীরভাবে ভাবার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছে।